প্রিয় শিক্ষার্থীরা, বাংলা উচ্চারণের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি মর্জিন আক্তার মুনমুন, প্রভাষক বাংলা বিভাগ, ফেনী সরকারি কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে বাংলা উচ্চারণের কিছু প্রাথমিক নিয়ম এবং স্বরধ্বনি উচ্চারণের প্রতীক, এছাড়া তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে কিছু আলোচনা করেছি। আজকে আবারও উচ্চারণের প্রতীক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি এবং যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে কিছু নিয়ম নিয়ে আমি আলোচনা করব। শিক্ষার্থীরা, আজকের ক্লাসের শুরুতে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের প্রতীক, এই বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদেরকে গত ক্লাসেও বলেছি, আজকেও বলছি, উচ্চারণের ক্ষেত্রে প্রতীকগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি প্রতীকগুলো ভালো করে জানো, সেক্ষেত্রে তোমরা সহজে উচ্চারণটা আয়ত্ত করতে পারবে এবং লিখতে পারবে। তো আজকে আমি যথারীতি চার্ট আকারে দেখিয়েছি। প্রথমে ধ্বনি, এরপরে উচ্চারণের প্রতীক, তারপর উদাহরণগুলো দেখিয়েছি। ধ্বনির ক্ষেত্রে খেয়াল করো, প্রথমে ইয়। আমি একেবারে ব্যঞ্জন ধ্বনির যে ক খ এগুলো দেখাইনি, কারণ এগুলো কোনো পরিবর্তন হয় না। শুধুমাত্র যে ধ্বনিগুলো পরিবর্তন হয় বা উচ্চারণের ক্ষেত্রে তার রূপান্তর ঘটে, শুধুমাত্র সেগুলো নিয়ে আলোচনা করব। আর বাকিগুলো করার প্রয়োজন নেই, কারণ এগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, যেভাবে থাকবে ওইভাবে উচ্চারণের ক্ষেত্রে বসে যাবে। তো ইয়র ক্ষেত্রে খেয়াল করো, উচ্চারণের প্রতীক ইয় সাধারণত চ বর্গের অর্থাৎ চ, ছ, বর্গীয় জ এবং ঝ এর পূর্বে কিংবা জ এর পরে যুক্ত হলে ইয় এর উচ্চারণ দন্তান্ন এর মতো হয়। যেখানে ইয় এর উচ্চারণটা পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে কি হয়, দন্তান্ন এর মতো হয়। কখন এটা হয়, সেটা চ বর্গের। আমরা জানি যে বাংলা ভাষায় যে বর্গীয় বর্ণগুলো আছে, সেটি তার 5টি বর্গে বিভক্ত। তো একটা বর্গ চ বর্গ, যেখানে বর্ণগুলো চ, ছ, বর্গীয় জ, ঝ এবং ইয়। অর্থাৎ ইয় যে বর্গে আছে, ওই বর্গের চ এর পূর্বে, মানে আগে এবং পরে, এবং বাকি 3টি বর্ণের পূর্বে। খেয়াল করবে, চ এর আগে এবং পরে আর বাকি যে 3টি বর্ণ আছে তার পূর্বে যদি ইয় যুক্ত হয়, তখন তার উচ্চারণটা পরিবর্তন হয়ে দন্তান্ন এর মতো হয়। উদাহরণ দেখো, তাহলে বুঝতে পারবে। যেমন পঞ্চ, এখানে ইয়র সাথে চ সংযুক্ত। তো পঞ্চ, পন, এখানে দুটো সিলেবল পাচ্ছি, একটা পন, একটা চ। তো পনের ক্ষেত্রে এখানে দন্তান্ন এর পরে আমরা ব্যঞ্জন আনতে, অর্থাৎ দন্তান্ন এর পরে কোনো অয়ের উচ্চারণ পাচ্ছি না, সেক্ষেত্রে এখানে হর্ষ চিহ্ন বসেছে। তোমাদেরকে এটা বারবার বলেছি, হর্ষন্ত খুবই জরুরি একটা বিষয় উচ্চারণের ক্ষেত্রে। আর কখন বসবে কখন বসবে না সেটাও বলেছি। যখন ব্যঞ্জন আনতে কোনো সিলেবল যেখানে থামবে, ওখানে যদি উচ্চারণটা যদি ব্যঞ্জন বর্ণের মতো হয়, পরে যদি কোনো অয়ের উচ্চারণটা আমরা না পাই বা কোনো যদি স্বরবর্ণ না থাকে, তার উচ্চারণে তারপরে হর্ষ চিহ্নটা বসবে। তো মঞ্চের ক্ষেত্রে একই, মন যোগ চ, দুটোর পরে মন, দুটো যেখানে সিলেবলটা ভেঙেছে ওখানে হর্ষ চিহ্ন বসবে। আর আরেকটা বিষয় খেয়াল করো, তোমরা অনেক সময় আমরা সবাই যে বানানগুলো যখন দেখি বা উচ্চারণটা যখন শুনি, দেখি যে দুটোর মধ্যে অনেক পার্থক্য। যে সবারই মনের মধ্যে একটা প্রশ্ন যায়, কোনো একটা শব্দ পড়লে যে এটা উচ্চারণ একরকম কিন্তু তার লিখিত রূপ আরেক রকম কেন। তোমরা এই প্রশ্নগুলো তোমাদের যে মনের মধ্যে জাগতো, এখন তোমরা যদি উচ্চারণগুলো ভালো করে পড়ো, উচ্চারণ নিয়মগুলো, সূত্রগুলো, তখন এটা তোমরা বুঝতে পারবে যে কেন দুই রকম হচ্ছে বা হয়। তারপরে ধ্বনিটি মূর্ধন্য, যেটা দন্তান্ন হয়ে যায়। আমরা লিখার ক্ষেত্রে হয়তো দুটি রূপ পাই, মূর্ধন্য, দন্তান্ন, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে কি হয়, আমরা দুটোই দন্তান্ন বলি। তো উদাহরণটা দেখো, নিযন্ত, নিযন্ত। তো এখানে মূর্ধন্য যেটা যথারীতি নিয়ম অনুসারে সেটা দন্তান্ন হয়ে যাবে। যন্ত,
সংযুক্ত বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি থাকলে সেগুলো হচ্ছে ভেঙে যায় শব্দের মাঝখানে বা পরে থাকলে। তো এখানে যথারীতি দন্ত নর সাথে ত সংযুক্ত, এটা ভেঙে গিয়েছে। আর নিজন ত, এখানে দুটো সিলেবল পাই। তো এখানে যেহেতু আমরা ব্যঞ্জন আনতে অয়ের উচ্চারণ পাচ্ছি না, সেজন্য নয়ের সাথে হস্তিন বসেছে। এরপর হচ্ছে ত ওকার। তোমাদেরকে কখন ওকার হবে, অনেক জায়গায় দেখবে যে ওকারটা বসছে, এটা হচ্ছে তোমরা যখন নিয়মগুলো জানবে পড়বে তখন বুঝতে পারবে। আর আমরা যখন হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণ যখন ক্লাস শুরু করব, একদম পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে হচ্ছে এই বিষয়গুলো তোমাদেরকে বলবো। এরপর হচ্ছে অন্তর জ থাকলে সেটা বর্গীয় জ হয়। যেমন হচ্ছে যক্ষ, যক্ষর ক্ষেত্রে দেখো জটা বর্গীয় জ হয়ে যাচ্ছে। আর ক্ষীয়ের ক্ষেত্রে বলেছি, ক্ষীয় যদি শব্দের শুরুতে থাকে সেক্ষেত্রে আমরা খ উচ্চারণ পাবো। আর যদি শব্দের মাঝখানে কিংবা শেষে হয় সেক্ষেত্রে তার উচ্চারণ হবে ক এবং খ, দুটো যুক্ত ব্যঞ্জনটা ভেঙে লিখবো। তো এখানে দেখো যক্ষ, যক্ষর ক্ষেত্রে এখানে কয়ের সাথে একটা সংযুক্ত কয়ের সাথে এখানে হস্তিন বসেছে, কারণ এখানে আমরা সিলেবলের পরে কোনো পাচ্ছি না, অয়ের উচ্চারণটা পাচ্ছি না। এখানে একটা ওকার হবে যক্ষ, এখানে যক্ষা হয়ে গিয়েছে, বানানটা এখানে ওকার হবে। তারপরে দেখো মূর্ধন্য ষ, সেটা হয়ে যাবে তালব্য স। তোমাদেরকে বলেছি দন্তাস, মূর্ধন্য ষ, তালব্য স তিনটা থাকলে তালব্য স হয়। কিছু কিছু ব্যতিক্রম আছে দন্তাসের ক্ষেত্রে, সেটাও আসলে বলবো কেন সেটা হয়। ষণ্ডা, মূর্ধন্যটা সেটা মূর্ধন্য ষ তালব্য স হয়ে যাবে ষণ্ডা, ষণ। এরপর হচ্ছে ডা, তো মূর্ধন্যটা দন্তানো হয়ে যাচ্ছে। আর ষণের পরে হস্তিন বসবে, যেহেতু আমরা উচ্চারণটা নয়ের পরে ব্যঞ্জনান্তে কোনো অয়ের উচ্চারণ পাচ্ছি না। দন্তাসর ক্ষেত্রে পরে ধ্বনিটা খেয়াল করো, সেটা তালব্যস্য হয়ে যাবে। আর উদাহরণ হচ্ছে সংবেদনা, দন্তাস তালব্যস্য হচ্ছে, আর অনুসারটা উও হয়ে যাবে। এটাও একটা নিয়ম যে যেখানে অনুসার থাকবে সেটা পরের ধ্বনি ক্ষেত্রে বলছি। আর বেদনা, সঙ্গের পরে হস্তিন বসেছে, এরপর হচ্ছে বেদনা। তারপর হচ্ছে অনুসার, অনুসার থাকলে সেটা উঁতে রূপান্তরিত হয়ে যাবে, যেমন হচ্ছে হংস, হ, তারপর হচ্ছে অনুসার, অনুসার যেখানে থাকে ওখানে উচ্চারণের ক্ষেত্রে সেটা উঁ হয়ে যায়। আর হং, তারপর হচ্ছে স দন্তাস, সেটা তালব্যস্য হয়ে যাবে। আর তোমাদেরকে আমি হর্ষন্ত কোথায় কোথায় বলেছি, তাই এখানে পুরো আর বিস্তারিত বলছি না, কিন্তু তোমরা যেখানে সিলেবালটা ভাঙবে, যেখানে যে নিয়মটা, এগুলো একটু অনুসরণ করবে, কারণ উচ্চারণের ক্ষেত্রে এটাই খুবই গুরুত্বপূর্ণ যে কখন কি পরিবর্তন করতে হচ্ছে। আমরা বলি হয়তো বানানটা ছোট হয়, কিন্তু যখন উচ্চারণটা লিখতে যাই অনেক সময় দেখা যাচ্ছে বানানটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমাদের বানান, আমরা যে বানানটা লিখি এবং যে তোমরা যে উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণটা লিখবে, ভেঙে শব্দটা লিখবে, সেটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। এরপর হচ্ছে খণ্ডত্ব, খণ্ডত্ব যেটা উচ্চারণের ক্ষেত্রে ত হয়ে যাবে, যেমন হচ্ছে সাক্ষাৎ, দন্তাস সেটা তালব্যস্য হচ্ছে। আর ক্ষীয়র ক্ষেত্রে আগেই বলেছি এটা কখন খ হবে, কখন ক খ হবে। আর সাক্ষাৎ দুটো সিলেবল, দুটোর পরে আমরা ব্যঞ্জন আনতে, মানে ব্যঞ্জনের পরে আমরা কয়ের পরে আমরা ওটা পাচ্ছি না, ঠিক তয়ের পরে আমরা পাচ্ছি না সাক্ষাতে। তাই আমরা যদি বলতাম শাখ খাত, তাহলে হয়তো অটার প্রয়োজন, হস্তিনের প্রয়োজন হতো না, কিন্তু আমরা সেটা আসলে উচ্চারণ করি না, আমরা সাক্ষাৎ বলি, তাই দুটোর পরে হস্তিন বসানোর প্রয়োজন। এরপরে হচ্ছে যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে উচ্চারণের প্রতি কী হবে সে বিষয়ে হচ্ছে আমি চার্টে দেখিয়েছি। তো শুরুতেই হচ্ছে যে বর্ণটি সেটা হচ্ছে হ, এর সাথে কিছু কয়েকটা বর্ণের সংযুক্তির ফলে তার উচ্চারণটা কীরকম হবে এই বিষয় নিয়ে কথা বলবো। হয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে হয়ের ক্ষেত্রে যখন উচ্চারণটা আমরা করব, সেটা হচ্ছে যে বর্ণের সাথে সে যুক্ত ব্যঞ্জন গঠন করবে তার উচ্চারণটা আমরা আগে পাব। তো প্রথমেই দেখিয়েছে হয়ের সাথে মূর্ধন্য সংযুক্তি, যেমন হচ্ছে সেটা মূর্ধন্য থাকলেও সেটা হয়ে যায় হয়ের সাথে নিচে যখন আমরা লিখব সেটা হচ্ছে মূর্ধন্য, আর হয়ের সাথে যখন পাশে লিখব সেটা হয়ে যাবে দন্তন।
তো মূর্ধন্যর ক্ষেত্রে নিয়মটা তোমাদেরকে একটু আগে দেখিয়েছে, সেটা মূর্ধন্য থাকলে সেটা দন্তন্য হয়ে যায়। তো উচ্চারণের ক্ষেত্রে হবে দন্তন্য, তারপর হচ্ছে হ, মানে মূর্ধন্য থাকলে সেটা দন্তন্য হয়ে যাবে, আর দন্তন্য থাকলে তো যথারীতি সেটার কোনো পরিবর্তন হবে না। তো এখানে একটা বিষয় খেয়াল করো যে প্রথমে কিন্তু হ সংযুক্তের ক্ষেত্রে আমরা লিখি, কিন্তু যখন আমরা উচ্চারণ করি তখন যে বর্ণের সাথে সংযুক্ত আকারে থাকে, ব্যঞ্জন ধ্বনি গঠন করে, সেটাই কিন্তু আগে লিখতে হয়। আমরা উচ্চারণটা করি, তো যার কারণে হচ্ছে দন্তান্ন হর্ষন্ত। এখানে খেয়াল করবে যে সবগুলো হয়ের সাথে যেগুলো যুক্ত হচ্ছে সবগুলো কিন্তু হর্ষ চিহ্ন মানে আছে, হর্ষ চিহ্ন এখানে বসবে। দন্তান্ন, তারপর হচ্ছে হর্ষন্ত, এরপর হচ্ছে হ। আমরা উদাহরণগুলো দেখি, যেমন হচ্ছে পূর্বাহ্ন হ, আমরা কিন্তু পূর্বাহ্ন বলবো না, এটা হচ্ছে পূর্বাহ্ন হ। পূর্বাহ্ন হ, পুরের পরে আমরা একটা ওইখানে দেখো দীর্ঘ উকার থাকলে সেটা হ্রস্ব উকার হয়ে যায়। এরপর হচ্ছে বয়ের সাথে হচ্ছে রেফ আছে, সেটাও বলেছি, রেফ এবং রফলা থাকলে সেটা হচ্ছে রয়ে রূপান্তরিত হয়। তো যার কারণে আমরা এখানে পুর পাচ্ছি একটা সিলেবল। তো পুরের পরে এখানে হর্ষচিহ্ন বসেছে, আমরা পুরও বলি না। তারপর হচ্ছে বান, আর একটা হচ্ছে সিলেবল পাচ্ছি, পূর্বাহ্ন হ। এটার পাশাপাশি দেখো এখানে দুটো করে দুই ধরনের নিয়ম দেওয়া আছে, বানানটা উচ্চারণটা দুই রকমের দেওয়া আছে। প্রথমটা পুরোটা বাংলা, এরপরেটা কিছু বাংলা কিছু হচ্ছে ইংরেজি লেটার দিয়ে, যেমন পূর্বাহ্ন, বানের পরে হচ্ছে NHO। তো এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা চাইলে দুই রকমেরই লিখতে পারো। হয়তো তোমরা দেখে ভাববে যে দুই রকম, এটা আবার কি লিখেছে। দুটোই বানান কিন্তু শুদ্ধ, যেটা হচ্ছে বাংলা একাডেমি কর্তৃক স্বীকৃত। দুটোর উচ্চারণ কিন্তু একই রকম। আমরা শুধু লিখার ক্ষেত্রে দুটো শব্দ দুই রকম লিখি, দুটোর উচ্চারণও একই রকম। এরপরে হচ্ছে হয়ের সাথে পাশে যেটা দ্বিতীয় ধ্বনিটা দেখো, সেটা হচ্ছে দন্তন্য সংযুক্ত, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে দুটো একই হয়ে যায়, মূর্ধন্য থাকুক কিংবা দন্তান্ন থাকুক। ন হর্ষন্ত হ উচ্চারণের প্রতীকটা। তো উদাহরণের ক্ষেত্রে দেখো মূর্ধান্য, মূর্ধান্যর ক্ষেত্রে দেখো মোদ, তারপর হচ্ছে দান হো। এখানে দজফলার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, দজফলা থাকলে সেটা হচ্ছে আমরা যখন উচ্চারণটা করি তার উচ্চারণটা দ এবং ধ পাই। তো এই জন্য এটা উচ্চারণটা আমরা যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে বলেছি, যুক্ত ব্যঞ্জনটা ভেঙে যায়। কিছু কিছু ক্ষেত্রে সেটা ভাঙে না, কিন্তু এখানে দেখো সবগুলো ক্ষেত্রে ভেঙে যাচ্ছে। মোদ দান হো, এখানেও দেখো আগে দন্তান্ন উচ্চারণ হয়েছে, তারপর হচ্ছে হ। মোদের পর আমরা একটা সিলেবল পাচ্ছি, এখানে কোনো অয়ের উচ্চারণটা হচ্ছে না ব্যঞ্জন আনতে, ব্যঞ্জন ধ্বনির মতো উচ্চারণ হচ্ছে ধ এর পরে, যার কারণে এখানে হর্ষচিহ্ন বসেছে, দান, তারপর হচ্ছে হ। এখানেও আগের পূর্বাহ্নের মতো এখানেও দুটি বানান দেখানো হয়েছে, একটা হচ্ছে পুরোটা বাংলা, একটা হচ্ছে বাংলা ইংলিশ মিলিয়ে, মোদ দান হ। তোমরা অবশ্যই উচ্চারণের ক্ষেত্রে হর্ষ চিহ্নগুলো ব্যবহার করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবে, এটা কিন্তু উচ্চারণের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে হচ্ছে হয়ের সাথে ম সংযুক্ত, কিন্তু আগে বলেছি হয়ের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, হয়ের সাথে যে যুক্ত ব্যঞ্জনগুলো বা যে যুক্ত বর্ণগুলো যুক্ত ব্যঞ্জন গঠন করে সে বর্ণগুলো কিন্তু আগে উচ্চারিত হয়। তো ম হর্ষন্ত হ, এই উদাহরণ দেখো, যেমন হচ্ছে ব্রাহ্ম, আমরা ব্রাহ্মণ বলি, তো ব্রাহ্ম, তো ব্রাহ্মর ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে আমরা ব্রাহ্ম না, এটা হবে ব্রহ্ম। তো ব্রহ্ম উচ্চারণটা আমরা ব্রহ্ম বলি, এখানে ব্রাহ্মণ না, এখানে উচ্চারণটা ব্রহ্ম দেওয়া আছে। তো এখানে রফলাটা শুরুতেই আছে ভয়ের সাথে, তো এক্ষেত্রে অনেকটা নিয়ম আছে যে শুরুতে যদি বফলা থাকে তার পরিবর্তনটা হয় না। তো ব্রহ্ম হ, যেহেতু হ ম সংযুক্ত, কিন্তু আমরা উচ্চারণ ক্ষেত্রে ম হ সংযুক্ত করব। তারপর হচ্ছে হ জফলা, যেটা আমরা উচ্চারণটা করি হচ্ছে বর্গীয় জ এবং হচ্ছে ঝ। হ জফলার ক্ষেত্রে আবারও বলছি, আমরা উচ্চারণ করি বর্গীয় জ এবং হচ্ছে ঝ, যার বর্গীয় জয়ের সাথে একটা হর্ষ চিহ্ন আছে। যেমন হচ্ছে বাহ্য, আমরা বাহ্য বলি না, কিন্তু এই যে দেখো এই বিষয়গুলো আমরা উচ্চারণ ক্ষেত্রে অনেক সময় বলি যেটা আসলে উচ্চারণটা কি হবে, কিন্তু তুমি যদি উচ্চারণ বা তোমরা যদি উচ্চারণের নিয়মগুলো ভালো করে জানো, আয়ত্তে রাখো, তাহলে এই বানানগুলো আর ভুল হবে না। বা এছাড়াও অনেক অনেক শব্দ আছে, তোমরা কথা বলবে, বিভিন্ন সময় ব্যবহার করবে,
তখন আর বানানগুলো ভুল হবে না। বা জ বর্গের সাথে হর্ষ চিহ্ন বসেছে এবং জ ওকার। আর এরপর হচ্ছে হ রফলা, যেটা আমরা উচ্চারণ করব আগে হচ্ছে র, আর র হর্ষন্ত হ, মানে র ফলা থাকলে বলছি সেটা অনেক ক্ষেত্রে ভেঙে হচ্ছে সেটা র হবে, কারণ হচ্ছে র ফলা রেফ এগুলো র এর রূপান্তর। তারপর হচ্ছে রথ, আমরা হয়ের উচ্চারণটা এখানে রথ, এখানে রথ, আমরা র এর উচ্চারণটা কিন্তু আগে পাচ্ছি, আগেই বলেছি র এর সাথে যে যুক্ত ব্যঞ্জন মানে যে বর্ণটা যুক্ত হবে তার উচ্চারণটা আমরা আগেই পাবো। এখানে হচ্ছে এটার ইংরেজি উচ্চারণ আছে রথ, আর পরে হচ্ছে একটা হর্ষ চিহ্ন আছে। তারপর হচ্ছে হয়ের সাথে ল সংযুক্ত, যেটা আগে বলেছি ল হর্ষন্ত হ উচ্চারিত হবে, যেমন হচ্ছে আলহাদ, আলহাদি। তোমাদের মাসি পিসি গল্পে যে মেইন চরিত্র ছিল, প্রধান চরিত্র, সে হচ্ছে আলহাদি, সেটা তোমরা আহ্লাদ বলবে না, আহ্লাদি বলবে না, সেটা হচ্ছে লটার উচ্চারণ আগে হবে, আলহাদ, আলহাদি। আলহাদ, এখানে যুক্ত ব্যঞ্জনটা ভেঙে যাবে, আগে বলেছি বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব যুক্ত ব্যঞ্জনটা ভেঙে সেটা মালদা মানে ভেঙে সংযুক্ত বর্ণটা ভেঙে লিখতে হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা ব্যতিক্রম যে যুক্ত ব্যঞ্জনটার কোনো পরিবর্তন হয় না, সেটা ওইভাবে বসে যায়। আর হর্ষ চিহ্নগুলো নিয়ে বলছে না, এটা যথারীতি যে নিয়ম অনুসারে সেই নিয়ম অনুসারে এগুলো বসে যাবে। এরপরে দেখো হয়ের সাথে ব সংযুক্ত, এটার উচ্চারণটা একটু ভিন্ন, কারণ আমরা হয়ের সাথে ব উচ্চারণ আমরা এখানে হয়ের উচ্চারণটা পাই না, আমরা এখানে দুই ধরনের উচ্চারণ পাই, একটা হচ্ছে ওফ বা উপ, যেমন হচ্ছে ও ভ, অথবা হচ্ছে রস্যাউ ভ। হয়ের উচ্চারণটা আমরা পাচ্ছি না এবং ভ পাচ্ছি না, আমরা ভ পাচ্ছি, যেমন হচ্ছে আহ্বান বা আহ্বান। এমন হতে পারে যেমন জিওভা, এখানে আমরা জিহ্বা বলি, অনেকে উচ্চারণটা ভুল, এটার উচ্চারণ হবে জিওভা, কারণ ওখানে হচ্ছে হ বর্ষণযুক্ত, তাই তার উচ্চারণ জিওভা বা হচ্ছে আমরা জিওভা যেটাই উচ্চারণ করি না কেন। তো আহ্বানে দেখো সরেয়া ও যথারীতি ও আর ভ যেহেতু সংযুক্ত, আহ্বান, আহ্বান, এখানে কোনো কিছু হয়নি, জাস্ট ধ্বনিগুলো প্রতিগুলো পরিবর্তন হয়েছে আর হচ্ছে হর্ষ চিহ্নটা বসেছে। এখানে আরো কিছু যুক্ত ব্যঞ্জনের উচ্চারণের প্রতীকগুলো দেখো, যেমন প্রথম যেটা আছে সেটা হচ্ছে ত রফলা। এটার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যেমন শুরুতে যদি তরফলা থাকলে সেটা অপরিবর্তিত থাকবে, তোমাদেরকে বলেছি যে যুক্ত ব্যঞ্জন থাকলে সেটা অধিকাংশ ক্ষেত্রে ভেঙে যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা হচ্ছে ভাঙে না, যেমন হচ্ছে শব্দের শুরুতে যদি তরফলা থাকে সেটা ওইভাবে বসে থাকবে, অপরিবর্তিত হবে, কিন্তু শব্দের শেষে থাকলে সেটা একটু ভিন্ন হয়, যেমন ত হসন্ত তরফলা হয়। উদাহরণ দেখলেই বুঝতে পারবে, যেমন প্রথম উদাহরণটি হচ্ছে ত্রাণ, ত্রাণের ক্ষেত্রে দেখো তরফলাটা কিন্তু পরিবর্তন এটা কিন্তু পরিবর্তন হয় না, শব্দের শুরুতে আছে ওটা ওইভাবে বসে যাবে তরফলা, আর হচ্ছে এখানে দন্তানো হর্ষন্ত মূর্ধন্যটা যেহেতু পরিবর্তন হয়ে প্রতীকের ক্ষেত্রে সেটা দন্তানো হয়। আর ত্রাণ, আমরা ত্রাণও বলি না, আমরা ত্রাণ বলি, তা হর্ষ চিহ্ন বসেছে, শুরুতেও মনে হয় শব্দের ক্ষেত্রে হর্ষন্ত বসেছে, সেটা বসবে না। এরপরে হচ্ছে ছত্র, ছত্রের ক্ষেত্রে ওই যে শব্দের শেষে যে তরফলা থাকে সেক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে ছত্র, ছ ত ত বলেছি তরফলা, সরি তরফলা, সেটা হচ্ছে ত সংযুক্ত ত হর্ষন্ত এবং তরফলা, সেটাও ভেঙে যাবে না। এখানে একটু ব্যতিক্রম ছত্র ত্রাণের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে কিছু কিছু শব্দের ক্ষেত্রে দেখবো যে কিছুটা ব্যতিক্রম আছে, এখানে তরফলাটা ভাঙছে না, প্রথম ক্ষেত্রে হয়ে যাচ্ছে ত্রাণটা ঠিক একই রকম হয়ে যাচ্ছে তরফলাটা, আর পরে হচ্ছে ত এবং তরফলা। তারপর ভজফলার ক্ষেত্রে খেয়াল করে সেটা হবে ভ এবং ভ আর ভ ভেঙে আমরা উচ্চারণ করবো এরকম ব হর্ষন্ত ভ, যেমন হচ্ছে সভ্য, দন্তাসের ক্ষেত্রে বলেছি সেটা তালব্য হয়ে যাবে, আর ভ জফলা থাকলে সেটা হবে ব এবং ভ, একই রকম হচ্ছে লভ্য। তারপর হচ্ছে ধ্বজফলা থাকলে হয়ে যাচ্ছে দ এবং ধ, আমরা উচ্চারণ ক্ষেত্রে এরকমই পাই, বজ্রফলা থাকলে হচ্ছে ভ ভ, আর ধ্বজফলা থাকলে সেটা হয়ে যাবে দ এবং ধ, আর হর্ষ চিহ্ন তো বসবেই, ভয়ের পরেও বসবে, ধয়ের পরে বসবে, যেমন হচ্ছে অধ্যক্ষ,
তো এখানে দেখো স্বরেওটা ও হয়ে যাচ্ছে। তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছি যে স্বরের ক্ষেত্রে দুটো নিয়ম, ও কখনো সংবৃত কখনো হচ্ছে বিবৃত। এখানে আমরা সংবৃত পাচ্ছি, ও এর উচ্চারণ, স্বরের উচ্চারণটা ও এর মতো হয়ে যাচ্ছে। এটারও নিয়ম আছে যে কখন এটা ও হয়ে যাবে। যেমন যদি আদ্য অ শব্দের শুরুতে যদি স্বরেও থাকে, তারপরে যদি কোনো জফলা থাকে কোনো বর্ণের সাথে, সেক্ষেত্রে এই ধরনের হয়। এই নিয়মগুলো যখন তোমাদের বিস্তারিত উচ্চারণের ক্লাস নিব সেক্ষেত্রে এগুলো বলবো। অধ্যক্ষ, তারপর দ জফলা থাকলে সেটা হয়ে যায় দ এবং ধ, এই দুটো বর্ণ হয়। আর ক্ষীর ক্ষেত্রে বলেছি ক এবং খ। আর উকারগুলোরও নিয়ম আছে কেন বসেছে। এরপরে যুক্ত ব্যঞ্জনগুলো দেখো, সেটা হচ্ছে দন্তসের সাথে কয়েকটি বর্ণের সংযুক্তিকরণ বা যুক্ত ব্যঞ্জন ঘটন। সেটা দন্তাসের সাথে ত, তরফলা, তারপর হচ্ছে থ, দন্ত ন এবং হচ্ছে প এবং ফ। তো বলা হচ্ছে এইসব যুক্ত বর্ণ শব্দের প্রথমে থাকলে ভাঙার প্রয়োজন নেই, অর্থাৎ এগুলো দুটো বর্ণ আলাদা আলাদা করে ভেঙে লেখার কোনো দরকার নেই। কখন এটা যদি কোনো শব্দের পূর্বে থাকে, মানে প্রথমেই থাকে, তবে মধ্যে বা শেষে থাকলে ভেঙে লিখতে হবে। যদি কোনো শব্দ, এই যুক্ত ব্যঞ্জনগুলো কোনো শব্দের মাঝখানে কিংবা শেষে বসে, সেক্ষেত্রে তাকে ভেঙে লিখতে হবে। এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছি, আমি উদাহরণ দিয়ে দেখিয়েছি। যেমন দন্তাসের সাথে হচ্ছে তর সংযুক্ত স্তব্ধ। স্তব্ধের ক্ষেত্রে খেয়াল করো, নিয়ম অনুসারে দন্তাস তর সংযুক্ত, সেটা ভেঙে যাবে না। আর এরপর হচ্ছে ব এবং দ সংযুক্ত আছে, যেটা হচ্ছে শব্দের শেষে, আমরা শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন থাকলে সেটা ভেঙে যায়। তো এই দুটো বর্ণ সেজন্য আলাদা করে লেখা হয়েছে। স্তব্ধ আলাদা করে বসবে, আর হর্ষন্ত তো বসেছে কেন, সিলেবালের ক্ষেত্রে বলেছি এগুলো। এরপর হচ্ছে স্ত্রী শিক্ষা। এখানে স্ত্রীর ক্ষেত্রেও কোনো যুক্ত ব্যঞ্জনটা ভেঙে যাবে না। তবে এখানে একটা বিষয়, দীর্ঘ ইকার থাকলে সেটা রস্য ইকার হয়ে যায়, দীর্ঘ উকার থাকলে সেটা রস্য উকার হয়ে যায়, সেটা বলেছি। আর শিক্ষার ক্ষেত্রে একই, তালব্য থাকলে সেটা পরিবর্তন হয় না। ক্ষীয় এবং ক্ষীয়টা ভেঙে হচ্ছে ক এবং খ হয়েছে, কিন্তু হর্ষ চিহ্নগুলো খেয়াল করতে হবে। স্ত্রী শিক্ষা, তারপর হচ্ছে স্থান। এখানে একটা বিষয় খেয়াল করো, স্থানের ক্ষেত্রে হচ্ছে দন্তাস্ব, যদি এটা হ সংযুক্ত দেখা যাচ্ছে, এটা কিন্তু হ না, মূলত এটা হচ্ছে দন্তাস্ব থ সংযুক্ত। এটা কিন্তু আমরা অনেকেই ভুল করি। তো এই বিষয়গুলো তোমরা খেয়াল রাখবে, এটা দন্তাস্বর সাথে এটা থ সংযুক্ত, আমরা স্থান বলি। আর এখানে একটা বিষয় যে দন্তাস্বগুলো কেন পরিবর্তন, এর আগে বলেছি যে দন্তাস্ব কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হয় না, সেটা বসে যায়। তো এখানে এই ব্যাপারটাই ঘটেছে যে দন্তাস্বগুলো পরিবর্তন হয় নাই। এটার কিছু কারণ আছে, সেটা হচ্ছে আমরা জানি যে দন্তাস্ব হচ্ছে দন্তমূলীয় ধ্বনি, আর দন্তাস্ব যখন ত বর্গীয় ধ্বনিগুলোর সাথে সংযুক্ত আকারে বসে, যেমন ত, থ, দ, ধ, দন্তান, এই বর্ণগুলোর সাথে যদি সংযুক্ত আকারে থাকে, সেক্ষেত্রে দন্তাস্বটার পরিবর্তন হয় না। কারণ দন্তাস্ব নিজে যেহেতু দন্তমূলী, এবং দন্তমূলীয় বর্ণগুলোর সাথে সংযুক্ত হলে সেটা স্বাভাবিকভাবে উচ্চারণটা তালব্যস্যের মতো করতে চাইলেও সেটা হয় না, এটা দন্তাস্বই দন্তমূলীয় ধ্বনি উচ্চারিত হয়। এই কারণে হচ্ছে এখানে এই দন্তাস্বটার পরিবর্তন হচ্ছে না। তোমরা চাইলে সেটা চেষ্টা করে দেখতে পারো, এখানে তালব্যস্য কিন্তু উচ্চারণ করা যায় না। এরপর হচ্ছে স্নেহ। স্নেহের ক্ষেত্রে দেখো ঠিক একই রকম, এটা কোনো পরিবর্তন হয়নি, শুধু হয়ের সাথে ওকার হয়েছে। স্পষ্ট, যুক্ত ব্যঞ্জনগুলো একটাও ভাঙে নাই, শুধু মূর্ধন্য এখানে তালব্যস্য হয়েছে। শব্দের শেষে যেহেতু মূর্ধন্য ট সংযুক্ত, সেটা ভেঙে তালব্যস্য এবং ট ওকার হয়েছে, আর হসন্ত বসেছে নিয়ম অনুসারে। স্ফুট, তারপর হচ্ছে আস্তানা, সবগুলো একই। এরপর হচ্ছে হিন্দুস্থান, যেখানে হিন্দুস্থান দন্তানা দ সংযুক্ত, সেটা ভেঙে গিয়েছে। তারপর হচ্ছে স্থানের ক্ষেত্রে দেখো, এখানে কিন্তু স্থানের ক্ষেত্রে থয়াকার দন্তানা হবে। আবারও বলেছি, এখানে দন্তাস্ব হ সংযুক্ত দেখা যাচ্ছে, কিন্তু এটা আসলে হ না, এটা হবে থ। এরপর হচ্ছে সস্ত্রীক, দন্তাস্বটা এখানে যেহেতু তালব্যস্য হয়ে যাবে, স্ত্রীক ক্ষেত্রে সেটা পরেরটা কিন্তু আর পরিবর্তন হয় নাই। স্ত্রীক তরফলার অস্বীকার ক। এরপর হচ্ছে আমরা তরফলার ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেটা ভেঙে যায়নি।
আচ্ছা, সস্নেহ স্বটা পরিবর্তন এটা তালব্যস্যে হয়েছে, কিন্তু স্নেহের ক্ষেত্রে ওখানে যেহেতু বলেছে শব্দের মাঝখানে শেষে থাকলে ভেঙে যায়, তাই এখানে এই যুক্ত ব্যঞ্জনগুলো ভেঙে গিয়েছে, কিন্তু দন্তাস্বটা পরিবর্তন হয়নি। কারণ কেন হয়নি? দন্তমূলীয় ধ্বনিগুলোর সাথে তবর্গীয় ধ্বনিগুলোর সাথে সংযুক্ত আকারে আছে, এই ক্ষেত্রে হচ্ছে দন্তাস্ব পরিবর্তন হয় না। প্রিয় শিক্ষার্থীরা, উচ্চারণের আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে হচ্ছে তোমাদের যে অ্যাসাইনমেন্টের বিষয় ব ফলা, ম ফলা, জ ফলা, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর তোমরা আশা করি যতটুকু আলোচনা করেছি বুঝতে পেরেছো, এবং আমি বলবো যে উচ্চারণটা তোমাদের জন্য যেহেতু নতুন, একটু তোমাদের কঠিন মনে হবে, কিন্তু তোমরা যদি বাসায় অনুশীলন করো, ক্লাসগুলো দেখে, তারপর বই দেখে যদি অনুশীলন করো, তাহলে কিন্তু তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে, এবং তোমাদের কাছে তখন নতুন নতুন শব্দগুলো উচ্চারণটা লিখতে তোমাদের ভালো লাগবে। তা আমি বলবো একটু কষ্ট করে হলেও তোমরা ক্লাসগুলো দেখবে এবং বাসায় অনুশীলন করবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।